হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। সবাইকে দীপাবলির শুভেচ্ছা এবং যাদের বাড়ি কালী পুজো, লক্ষ্মী পুজো যাদের বাড়ি হয় তাদেরও সেটারও শুভেচ্ছা। এইবার কিন্তু আমাদের জানো যে দুর্গাপুজো, কালী পুজো প্রত্যেকটি ডিফারেন্ট কেটেছে, তাই না? তো সুস্থ রাখাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, নিজেকে সুস্থ রাখাটা, তার সঙ্গে আমাদের বাড়িতে যারা বয়স্ক আছেন তাদেরকে সুস্থ রাখাটা একটা বড় ব্যাপার। সো র্যান্ডাম এবং রেকলেসভাবে এবছরটা নিও না, কারণ সামনে পরীক্ষা আছে, অসুস্থ হলে প্রবলেম হতে পারে, সেটাও ভাবো। অন্তত অন্যের স্বার্থ না ভাবলেও নিজের স্বার্থটা অন্তত ভাবো। সো স্যানিটাইজার ইউজ করা এবং মাস্ক পরে বেরোনো, আস্তে গাড়ি চালানো, এগুলো প্লিজ করো। যে টিচার হিসাবে এগুলোও আমার বলা উচিত, সেই জন্য বললাম। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে যেন প্রত্যেকেরই এবছর চাকরি হয়ে যায়, মনের অন্য যা যা ইচ্ছা আছে তা যেন পূরণ হয়, ঈশ্বরের কাছে কামনা করি। আচ্ছা, আমাদের আজকে 43 দাগ আজ থেকে আমরা স্টার্ট করব। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে সেট থিওরির ওপর অঙ্ক করাতে, কারণ বিগত বছরে এনটিপিসিতে গ্রুপ ডিতে একটু কমই দেখা গেছে, বাট এমনটা নয় যে গ্রুপ ডিতে এবছর দেখা যাবে না, কারণ সেট থিওরি সব চ্যাপ্টার দিয়েই সেট থিওরি করা যায়, অ্যাভারেজ দিয়েও সেট থিওরি করা যায়, পার্সেন্টেজ দিয়েও সেট থিওরি করা যায়। তো যদি রেল গ্রুপ ডিতে সেট থিওরি দিয়ে দেয়, তোমরা যদি কাউন্টার প্রশ্ন করো রেলকে যে স্যার সেট থিওরি কেন দিলেন, সেট থিওরি তো নেই, তখন ওরা বলবে পার্সেন্টেজ তো আছে। এই যেমন এই প্রশ্নটা দেখো তুমি, আমি পার্সেন্টেজ দিয়ে দিয়েছি, বাট এখানে কনসেপ্ট কাজে লাগবে সেট থিওরির, ঠিক আছে? তো সেট থিওরি নামটা অনেকের কাছে নতুন, সো বেসিক্যালি কিছুই নয়, একদম পুরনো কনসেপ্ট নতুন নামে, ঠিক আছে? অর্থাৎ বলে না কি একটা পুরনো বোতলে, যাই হোক। তো চলো 43 দাগ, ডোন্ট ওয়ারি, আমি একটু মজা করে পড়াই। আচ্ছা, কি বলেছে দেখো। হ্যাঁ, তো তোমাদের বলছে যে, জাস্ট আ মিনিট, আই থিঙ্ক আমার ইয়েস। তো বলছে যে একটি স্কুলের পরীক্ষায় দুটি বিষয় আছে, একটা হচ্ছে অঙ্ক, একটা হচ্ছে বিজ্ঞান। বলতে বলতে বা করতে করতে তোমাদের কনসেপ্টগুলো সব বুঝে যাবে, ডোন্ট ওরি, ঠিক আছে? এবার বলছে 7.5% ছাত্র অঙ্কে ফেল করেছে। দেখো, এই সেট থিওরিতে দুটো বিষয় থাকে, একটা হচ্ছে অঙ্কে ফেল, আর যদি এখানে বলা থাকতো শুধুমাত্র অঙ্কে ফেল, এই দুটো বিষয় আলাদা হয়। অঙ্কে ফেল মানে এমনটা বলা হচ্ছে না যে সে অন্য কোনো বিষয় ফেল করেনি, শুধুমাত্র অঙ্কে ফেল মানে সে কিন্তু শুধু অঙ্কেই ফেল, অন্য বিষয়তে পাস। আমার কথা বুঝতে পারলে? অঙ্কে ফেল মানে ধরে নেবে না শুধুমাত্র অঙ্কে ফেল, এটা মনে রাখবে। সেট থিওরির এই পয়েন্টগুলোকেই তুমি যদি খেয়াল করো, তাহলে সেট থিওরি তোমার কাছে হাওয়ার মতো, ফুঁ দিলে উড়ে যাবে। কিন্তু যদি এই পয়েন্টগুলোকে তুমি অবহেলা করো এবং এই পয়েন্টগুলোকে গোলাও, তাহলে সেট থিওরিতে তুমি যতই চেষ্টা করো না কেন, উত্তর উল্টোপাল্টা আসবে, ঠিক আছে? তো এখানে বলেছে অঙ্কে ফেল, তার মানে শুধুমাত্র অঙ্কে ফেল তা কিন্তু নয়। আমরা যে হলুদ যে সার্কেলটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা ধরবো অঙ্ক, ম্যাথ। তো আমি এপাশে লিখেও দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ম্যাথের সার্কেল, এবং সেটা কত পার্সেন্ট তোমাদের বলেছে? 7.5%, ঠিক আছে? আমি উপরেই লিখছি বড় করে 7.5, ঠিক আছে? আচ্ছা, এবার এপাশে যে সার্কেলটা রয়েছে, এই সার্কেলটাকে আমরা কি ধরবো? আমরা ধরবো ইংলিশের সার্কেল, কারণ দেখতেই পাচ্ছ, সরি ইংলিশ নয়, বিজ্ঞান, সায়েন্সের সাবজেক্ট, ঠিক আছে? সায়েন্স আছে আমার প্রিয় সাবজেক্ট, ওকে? তো সায়েন্স, এসসি বলে লিখে দিচ্ছি আমি, সায়েন্স কত পার্সেন্ট দেখতে পাচ্ছ? বলা আছে যে 2.5% ছাত্র বিজ্ঞানে ফেল করেছে, তার মানে 2.5, এত পার্সেন্ট ছাত্র কী করেছে? বিজ্ঞানে ফেল করেছে, ঠিক আছে? আর এই যে মাঝখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই যে আমি যেখানে দাগগুলো দিচ্ছি, এই যে মাঝখানে, এই মাঝখানের এই যেটা দেখতে পাচ্ছ, এই দাগ, এইটা কী বলো তো? এটা হচ্ছে তারা যারা ম্যাথ এবং সায়েন্স উভয়ই ফেল করেছে। কারণ দেখো, এই যে পার্টটা, আমি তোমাদের যদি একটু কারসার দিয়ে দেখাই, কারসার নিলে আমাকে অন্য একটা ডিনোটার ইউজ করতে হবে, জাস্ট এ মিনিট, লেট মি ওপেন মাই পেন, ওকে? হ্যাঁ, তো এই যে পোর্শনটা হচ্ছে ম্যাথের মধ্যেও আছে, এই পোর্শনটা দেখো সায়েন্সের মধ্যেও আছে, মানে এইটা নীল সার্কেলের মধ্যেও আছে এই পোর্শনটা, আর এই পোর্শনটা দেখো লাল সার্কেলের মধ্যেও আছে। তো এই যে পোর্শনটা আমি বলছি, এই পোর্শনটা কিন্তু ম্যাথ অ্যান্ড সায়েন্স উভয়ে যারা ফেল করেছে, বোথ, তাদের জন্য এই পোর্শনটা আছে, এবার দেখো বলেছে, দেখো 5% ছাত্র দুটো বিষয় দিয়েই ফেল করেছে, মানে ম্যাথেও যারা ফেল করেছে, যারা সায়েন্সেও ফেল করেছে, তাদের আমরা কোথায় বসাবো? এই সার্কেলটার মধ্যে বসাবো। আমার কথা বোঝা গেল? চলো বসিয়ে দেওয়া যাক তাদেরকে, ঠিক আছে? দুবার পেন চেঞ্জ করতে হবে, সো একটু টাইম লাগবে। 5%, ওকে? এইটা হচ্ছে তোমার 5%। তাহলে তুমি বলো যে এই পুরো সার্কেলটা যদি 7.5 হয়, যার মধ্যে এইটুকু হচ্ছে 5%, তাহলে এই হলুদ অংশটা কত? 7.5 - 5। এই পুরো সার্কেলটা আমার ম্যাথের, যেটাকে আমি বলছি 7.5, তাহলে এইটুকু যদি আমার 5 হয়, তাহলে এই হলুদ অংশটা কত হবে? 7.5 থেকে 5 বাদ দিলেই বেরিয়ে যাবে, কত হবে সেটা? ক্লিয়ারলি বুঝতে পারছো? 2.5 হবে। তো লেখো ওখানে
এটা হচ্ছে তোমার কত হবে 2.5, 2.5-এর সঙ্গে 5, সরি 2.5-এর সঙ্গে 5 যদি তুমি করো তাহলে তুমি কি পেয়ে যাবে 7.5 পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, নেক্সট দেখো নেক্সট কী বলছে। এবার এই পার্টটাকে খেয়াল করো, এই পার্টটাকে কী বলছে, এটা যদি তোমাদের 5% হয় আর এই টোটালটা যদি তোমাদের 2.5 সেম আগেরবার যেরকম ম্যাথে করলাম না, এবারেও আমরা সেম করবো। আমি তোমাদের ডিনোটা দিয়ে দেখিয়ে দিই। এই পার্টটুকু, এই টোটাল লাল সার্কেলটা হচ্ছে তোমাদের 2.5, তার মধ্যে এইটুকু হচ্ছে 5%, তাহলে এইটুকু কত হবে? ডেফিনেটলি বুঝতেই পারছো আশা করি 2.5 থেকে 5% বাদ দিলে যা থাকে সেটাই হবে। সেটা কত? 17.5। তো লেখো এখানে, এটা তোমাদের কী হবে 17.5। ঠিক আছে, 17.5%। ওকে, এবার কি বলছে দেখো, এবার ওপরে প্রশ্নে যাও। প্রশ্নে কি বলছে তোমাদের? বলছে 120 জন ছাত্র উভয় বিষয়ে পাশ করে। এখানে আমি যা করেছি সব ফেল, এরা সব ফেলের মধ্যে পড়ে। 2.5, 5% অ্যান্ড 17.5। এখন আর এই 22.5 আর 7.5-এর কোনো গুরুত্ব নেই, এদের দিকে তাকাবে না। কেন তাকাবে না? কারণ এখান দিয়ে আমি এই ভ্যালুটা আর এই ভ্যালুটা, মানে এই ভ্যালুটাকে যোগ করলে তো 7.5-ই আসে। তো এটাকে আর এটাকে যখন দেখছি তখন আর 7.5-এর দিকে তাকানো আমার দরকার নেই। সিমিলারলি আমি যখন 5% আর 17.5-কে দেখছি তখন আমার 2.5-এর দিকে তাকানোর দরকার নেই, কারণ এই দুটো মিলেই তো এটা হয়। তো আমার ডবল কাউন্ট হয়ে যাবে। যদি আমি এটাকেও দেখি আর এটাকেও দেখি তাহলে ডবল কাউন্ট হয়ে যাবে, তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। তো আমরা একবারই নেবো ভ্যালুটাকে। তো 2.5, 5% আর 17.5, এই তিনটেকে তুমি যোগ করে দেখো এখানে কত আসছে। ঠিক আছে, তিনটেকে তুমি যদি যোগ করো তুমি কি পেয়ে যাবে দেখো তো। এই তিনটেকে যদি তুমি যোগ করো, চলো যোগ করা যাক। আমি এই পাশে করে নিচ্ছি এবং কাইটা চেঞ্জ করে নিচ্ছি। তো এই তিনটেকে তুমি যোগ করো, তুমি কি পেয়ে যাবে 2.5%, 5%। আমি দেখো এগুলো সব তোমাদের মুখে করতে হবে, ঠিক আছে? জাস্ট তোমাদের করে আমি দেখাচ্ছি। কত হচ্ছে দেখো, এখানে সম্ভবত 25 হচ্ছে, তাই না? 17 আর 2 হচ্ছে 19, 19 আর 5 হচ্ছে তোমাদের 24, 24 আর এখানে 1, তার মানে 25%। টোটাল তাহলে আমার কত পার্সেন্ট ফেল আছে এখানে? 24%, সরি 25% আমার কী আছে? ফেল আছে। এনারা হচ্ছেন ফেলিওর হয়েছেন, ঠিক আছে? তাহলে এরা যদি ফেলিওর হয়, তুমি ভালো করে বোঝো, এনারা হচ্ছেন সব ফেল। এনারা যদি ফেলিওর হয় তাহলে কত শতাংশ পাস করেছে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। টোটাল তো 100% হয়, তাহলে 100%-এর মধ্যে 75% পাস করেছে। ঠিক আছে, আর এই 75% যেটা আমরা পার্সেন্টেজে 75 বলছি, সেটা দেখো এখানে তোমাদের কত দেওয়া রয়েছে দেখো, 120 দেওয়া রয়েছে। মানে এই 75%-এর ভ্যালু হচ্ছে তোমাদের 120। ওকে, তাহলে 1%-এর ভ্যালু কত হবে? 120/75। এসবগুলো সব মুখে করবে, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি। বলেছে মোট কত পার্সেন্ট, আমরা জানি মোট আমরা সব 100% ধরি, তাহলে 100%-এর ভ্যালু কী হবে? ইন্টু আমাদের 100 এখানে করতে হবে। ঠিক আছে, করলে দেখবে তোমাদের অ্যান্সার আসবে 160। এখানে কাটাকুটি করে দেখবে 160 অ্যান্সার আসবে, এটাই আমাদের উত্তর। ক্লিয়ার? এটা আমাদের কী হবে? অ্যান্সার হবে। দ্যাট ইজ দ্য অ্যান্সার হেয়ার। চলো পরের প্রশ্ন। আচ্ছা, এই 2 দাগ আর 3 দাগকে না ভেন ডায়াগ্রাম ছাড়াই করা যাবে। ইনফ্যাক্ট ভেন ডায়াগ্রামসের মানে এই সেট থিওরির প্রত্যেকটা অঙ্কই ভেন ডায়াগ্রাম ছাড়া করা যায়। ভেন ডায়াগ্রাম কোনটা? ওই যে আমরা আঁকছিলাম না দুটো সার্কেল, ওটাকে ভেন ডায়াগ্রাম বলে। ওকে, তো দেখো এখানে বলেছি যে 26 জন ব্যক্তির মধ্যে 14 জনের কাছে বিড়াল আছে। তো টোটাল, তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল কতজন ব্যক্তি আছে এখানে? টোটাল ব্যক্তি আছে আমাদের 26। ঠিক আছে, এই 26-এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে বিড়াল কতজনের আছে? 14 জনের কাছে। মনে রাখবে এটা কিন্তু অনলি বিড়াল বলেনি, এমন বলেনি 14 জনের কাছে কেবলমাত্র বিড়াল আছে, বলেছে বিড়াল আছে। তার মানে এমনটা নয় যে বিড়াল ছাড়া অন্য কিছু থাকতে পারে না। ঠিক আছে, মনে রাখবে। অর্থাৎ আমরা বলতে পারি ওভারঅল ক্যাট আছে, এটাকে ওভারঅল ধরুন। ওভারঅল মানে মোটের ওপর কতজনের কাছে ক্যাট আছে? ক্যাট মানে বিড়াল, সবাই জানো ক্যাট মানে বিড়াল। 14 জনের কাছে, ঠিক আছে, মোটের ওপর। আচ্ছা, এবার দেখো কি বলছে, তারপর বলছে তোমাদের মোটের ওপর 14 জনের কাছে আমাদের ক্যাট আছে। আচ্ছা, 10 জনের কাছে কুকুর আছে। ওকে, ওভারঅল ডগ কতজনের কাছে আছে? 10 জনের কাছে। ঠিক আছে, টিয়া, ওভারঅল টিয়াকে কী লিখবো? টিআই লিখি, প্যারোটও লেখা যায়, বাট টিয়া। ঠিক আছে, টিয়া, ওভারঅল টিয়া কতজনের কাছে আছে? ওভারঅল টিয়া 5 জনের কাছে আছে। এবার এদের কাছে অন্য কিছুও থাকতে পারে, কিন্তু এখানে বলেনি অনলি ক্যাট। দেখো মনে রাখবে, অনলি ক্যাট আর শুধু ক্যাট এই দুটো কথার মানে আলাদা। ধরো কেউ বললো যে তোমার কাছে 5টা ফ্ল্যাট আছে, তার মানে এমনটা নয় যে তোমার কাছে অন্য ধরনের বাড়ি আর থাকতে পারে না।
ঠিক আছে। যদি তোমার কাছে বলে তোমার কাছে কেবলমাত্র 5টা ফ্ল্যাট আছে, তাহলে মানে আলাদা হবে, ব্যাপারটা হচ্ছে সেরকম, ঠিক আছে। এরা গেল। এবার কি বলছে দেখো, এবার বলছে যে 4 জনের কাছে কুকুর এবং বিড়াল দুটোই আছে, মানে কুকুর প্লাস বিড়াল মানে ডি প্লাস ডগ প্লাস ক্যাট কতজনের কাছে আছে? 4 জনের কাছে, ঠিক আছে। চলো লেখা যাক, এটা লেখা যাক, এই লাইনটা পড়ে এটা লেখা যাক, এবং 3 জনের কাছে টিয়া আছে এবং বিড়াল আছে, এটাও আমরা লিখে ফেলি। চলো, তাহলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা, ঠিক আছে। শুধু মুখে বললে হবে না, লিখতে হবে, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। আমার সঙ্গে তোমরা নিজেরা করার চেষ্টা করো, ঠিক আছে, নিজেরা করার চেষ্টা করো। কমেন্ট আমি পড়ছি না। তো 10 জনের কাছে কী আছে? 4 জনের কাছে কুকুর এবং বিড়াল আছে, ঠিক আছে। চলো লেখা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাট প্লাস ডগ, মানে হ্যাঁ ক্যাট প্লাস ডগ কতজনের কাছে আছে? 4 জনের কাছে আছে, ওকে। আর কি বলছে? ক্যাট প্লাস এটা ডগ কিন্তু ডি, হ্যাঁ, ডোন্ট থিঙ্ক দ্যাট এটা ও, ক্যাট প্লাস ডগ। আচ্ছা, আর কি আছে? ডিটাকে ঠিক করে দিই। ডগ এবং টিয়াকে আমি টি বলে লিখছি। কতজনের কাছে আছে? দেখতে পাচ্ছি 1 জনের কাছে আছে। আর দেখো বলছে টিয়া প্লাস ক্যাট কজনের কাছে আছে? দেখতে পাচ্ছ 3 জনের কাছে আছে। একটা জিনিস তুমি একটু ভালো করে দেখো, এবার তোমাদের আমি ডিনোট করবো, সেগুলো খুব ভালো করে দেখবে। কেন আমি বলছি এটা ভেন ডায়াগ্রাম ছাড়াই করা যায়। এই ক্যাট আর এদিকে এই ক্যাট আছে। এবার চলো, আমি দেখতে পাচ্ছি এখানে 4 জন আছে যাদের কাছে ক্যাট তো আছেই, তার সঙ্গে ডগও আছে। আর আমি দেখতে পাচ্ছি এখানে 3 জন আছে যাদের কাছে ক্যাট তো আছে, তার সঙ্গে টিয়াও আছে। তাহলে এরাও কিন্তু এই 14 জনের মধ্যে আছে। কেন 14 জনের মধ্যে আছে? কারণ এদের কাছে ক্যাটও আছে, ডগও আছে, টিয়াও আছে, কিন্তু এদের কাছে ক্যাট তো আছে, তো এরাও কিন্তু এই 14 জনের মধ্যে ইনক্লুড আছে। তো আমি যদি চাই এমন ব্যক্তি বার করতে যাদের কাছে অনলি ক্যাট আছে, আমি লিখছি এখানে অনলি ক্যাট আছে, তো তাদের জন্য আমি কি করব? টোটাল যেটা 14, যেটা মিশ্রিত, তার থেকে আমি কি করব? এই 4 + 3 বাদ দিয়ে দেবো, মানে 7 বাদ দিয়ে দেবো। তার মানে এমন বলো শুধু ক্যাট কতজনের কাছে আছে? 7 জনের কাছে আছে। অনলি 7 জনের কাছেই ক্যাট আছে, ঠিক আছে। সিমিলার তুমি অনলি ডগ কতজনের কাছে আছে দেখো তো ভালো করে। টোটাল ডগ আছে 10 জনের কাছে, কিন্তু তার মধ্যে দেখো এই জায়গায় ভালো করে দেখো, এইখানে এনারও ডগ আছে, কিন্তু এদের কাছে আবার ক্যাটও আছে, টিয়াও আছে, তো এরা বাদ পড়ে যাবে। এই 4 আর 1 5 বাদ পড়বে, তো 4 + 1, ঠিক আছে, এদেরকে বাদ দিয়ে দাও। তাহলে কতজন হবে? 5 জন এমন আছে যাদের কাছে অনলি ডগ আছে। ইয়েস আর নো বলো। 5 জন এমন আছে যাদের কাছে অনলি ডগ আছে, ঠিক আছে। আচ্ছা, এবার অনলি টিয়া বার করো, কতজনের কাছে আছে দেখো। টোটাল টিয়া কতজনের কাছে আছে? আমি টিয়া বলে লিখলাম। টোটাল টিয়া কতজনের কাছে আছে? 5 জনের কাছে আছে। তার মধ্যে তুমি দেখতে পাচ্ছ টিয়া সমেত ক্যাট, টিয়া আর ক্যাট একসঙ্গে পোষে, বাবা, পশু পাখি একসঙ্গে, যাই হোক, টিয়া আর ক্যাট 3 জন। আর এই উপরে দেখো এইখানেও তোমার একটা আছে টিয়া আর ডগ 1 জন, তার মানে 1 আর 3 4, এই 1 আর 3 4টা এখান থেকে বাদ যাবে, তো বাদ দিলে কী হবে? 1 জন। মানে এমন এরাই আছে যাদের কাছে অনলি ক্যাট আছে, অনলি ডগ আছে, অনলি টিয়া আছে। এরা কজন? 7 আর 5 12, 12 আর 1 13, 13 জন এমন আছে যাদের কাছে কেবলমাত্র ক্যাট আছে, কেবলমাত্র ডগ আছে, আর কেবলমাত্র টিয়া আছে। আর ক্যাটের সঙ্গে অন্য কিছু, টিয়ার সঙ্গে অন্য কিছু এবং ডগের সঙ্গে অন্য কিছু, এমন কতজন আছে? দেখতেই পাচ্ছ এখানে 8 জন আছে। এই 8 জনের কাছে ক্যাট ছাড়াও ডগ আর অন্য কিছু আছে, ডগের সাথে অন্য কিছু আছে, বা তোমাদের টিয়ার সাথে অন্য কিছু আছে। এখানে প্রশ্ন বলেছে এমন কতজন আছে যাদের কাছে কিছুই নেই, তার মানে যাদের কাছে মিশ্রিত আছে আর যাদের কাছে কেবলমাত্র আছে, দুটোকে বাদ দিতে হবে 26 থেকে। তাহলে 8 আর 13 কত হবে তোমাদের? 21। 21কে 26 থেকে বাদ দাও, তাহলে তুমি কি পেয়ে যাবে? যাদের কাছে কিছুই নেই। তাহলে 26 থেকে 21কে বাদ দিলে হয় 5, দ্য অ্যান্সার উইল বি 5 হিয়ার। চলো লিখে ফেলা যাক। কত হবে তোমাদের? 26 - 8 + 13, ঠিক আছে। The answer will be 26 - 21, that means answer will be my 5, ঠিক আছে। দ্যাট ইজ দ্য অ্যান্সার ইয়ার। যাদের কাছে কিছুই নেই, অ্যান্সার কত হবে তোমার? 5। 5 জন এমন আছে যাদের কাছে কিছুই নেই। বলো বুঝলে কিনা? আবারও বলে দিচ্ছি, এটা ভালো করে বুঝবে, এটা ভেন ডায়াগ্রাম ছাড়াই করা যায়। এদের কাছে ক্যাট ছিল, ডগ ছিল, মানে টিয়া ছিল, কিন্তু এদের কাছে যে শুধুই ক্যাট আছে তা বলা নেই। এই শুধু ক্যাট কতজনের কাছে আছে? দেখো 7 জনের কাছে। শুধু ডগ 5 জনের কাছে, শুধু টিয়া 1 জনের কাছে। কী করে পেলাম? ক্যাট আর ডগ মিশ্রিত 4 জন, টিয়া আর ডগ মিশ্রিত 1 জন, টিয়া আর ক্যাট মিশ্রিত 3 জন। মানে এদের কাছে ক্যাট এবং টিয়াও আছে, ক্যাট আর তোমাদের ডগ এইসব আছে, ঠিক আছে। তা আমি যদি টোটালটা থেকে এদেরকে বাদ দিয়ে দিই, তাহলে আমি পেয়ে যাবো শুধু ক্যাট কতজনের কাছে, শুধু ডগ আর শুধু টিয়া কতজনের কাছে আছে। এবার দেখো এদের কাছে শুধু আছে আর এদের কাছে মিশ্রিত আছে, কিন্তু আছে তো, প্রশ্ন বলেছে কিছুই নেই যাদের কাছে। তাই 13 আর 8 এদের কাছে কিছু না কিছু আছে, সেটাকে তুমি টোটাল থেকে বাদ দাও। 26 থেকে 21 বাদ দিলে কত হয়? 5, দ্যাট ইজ দ্য অ্যান্সার ইয়ার।
ওকে, চলো পরের পেজে। ওকে, পরের প্রশ্ন দেখো। আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের আগের প্রশ্নের মতনই প্রায়। আচ্ছা, আরেকটা জিনিস, আগের প্রশ্নের দাগ নম্বরটা একটু মিস্টেক ছিল, আমার পরে মনে হলো, ঠিক আছে? যেটা 42 দাগ তোমাদের 43 দাগ হবে, ঠিক আছে? 2 নম্বর দাগ হয়েছিল ভুল করে। চলো, এটা 44, কারণ আমরা আগের দিনই 42 পর্যন্ত করিয়েছি। তো বলেছে যে 52 জন ব্যক্তির মধ্যে 8 জনের কাছে টিভি আছে, এসি টিভি এবং এসি দুটোই আছে। চলো লিখে ফেলা যাক, ঠিক আছে? টিভি প্লাস এসি 8 জনের কাছে আছে। আর বলছে 2 জনের কাছে টিভি এবং কার আছে, তো টিভি প্লাস কার 2 জনের কাছে আছে। আর কি বলছে? বলছে 6 জনের কাছে কার এবং এসি আছে, ঠিক আছে? তো এসি প্লাস কার 6 জনের কাছে আছে। আর বলছে এমন কোনো ব্যক্তি নেই যাদের কাছে 3টিই আছে, অর্থাৎ এমন কোনো ব্যক্তি নেই যাদের কাছে 3টিই আছে, এমন কোনো ব্যক্তি নেই। ওকে, মানে টিভিও আছে, এসিও আছে, কার আছে, 3টি একসঙ্গে আছে, এমন কোনো ব্যক্তি নেই। এ বলছে 38 জনের কাছে এসি আছে, ঠিক আছে? তো এসি অ্যাকচুয়ালি কতজনের কাছে আছে? মোট 38 জনের কাছে আছে। 20 জনের কাছে টিভি আছে, 20। আর তোমাদের কার আছে কতজনের কাছে আছে? 10 জনের কাছে আছে। এই তোমাদের যাই, এখনও পর্যন্ত কিন্তু অঙ্ক শুরু হয়নি, তোমাদের সুবিধার্থে আমি জাস্ট ইনফরমেশানগুলো একসাথে লিখলাম। আর একটা জিনিস ওপরে বলা আছে টোটাল কতজন আছে দেখতেই পাচ্ছ 52, ঠিক আছে? এই যে 52, ওকে। এর মধ্যে এই ডিভিশনটা করা হয়েছে, আমি কিন্তু এখন অঙ্ক শুরু করিনি। এটা কেন লিখি? আমি যখন পরীক্ষার সময় করবো, তোমরা যখন করবে তখন কিন্তু এসব লিখবে না, এসব তো দেওয়াই আছে ওপরে, তোমাদের বোঝাচ্ছি বলে লিখছি, পয়েন্ট টু বি নোটেড, এটা মনে রাখবে। আচ্ছা, এবার কি বলছে দেখো, বলছে যে যদি এখানে তোমাদের একটা যদি আছে, আচ্ছা যদিটাও তুলে দাও, কারণ এখানে একটা ছোট্ট প্রিন্টিং মিস্টেক ছিল। ইয়েস, তাহলে কতজন ব্যক্তি আছে যাদের কাছে কিছুই নেই? মানে আগেরবার যেরকম ক্যাট তোমাদের টিয়া এবং ডগ ছিল, এবারে সেটা চেঞ্জ করে দিয়েছে, ভ্যালুগুলো পরিবর্তন করেছে। এটাও তোমাদের এনটিপিসিতেই পড়া অঙ্ক, একটা শিফটে ওটা পড়েছে, পরের শিফটে এটা পড়েছে, ঠিক আছে? তো তোমাদের কাছে কিছুই নেই, এটা তোমাদের বার করতে পারছে। সিমিলার পদ্ধতি আমরা ইউজ করবো। আমরা দেখতেই পাচ্ছি এখানে টোটাল এসি আছে 38, টোটাল টিভি আছে 20, টোটাল কার আছে 10 জন। তাহলে বলো এমন কতজন আছে যাদের কাছে অনলি এসি আছে? আমি এখানে লিখছি অনলি এসি কতজনের কাছে আছে? 38 জনের কাছে মোট এসি আছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই 8 জনের কাছে এসিও আছে, টিভিও আছে, আর এই 6 জনের কাছে এসিও আছে। তাহলে 8 আর 6 কত হবে? 14। কারণ এদেরও আমরা এখান থেকে মাইনাস করে দেবো। কেন মাইনাস করব? কারণ এদের কাছে মিশ্রিত রূপে আছে, এসি তো আছেই, তার সঙ্গে টিভি আর কার আছে। তো এদেরকে যদি করি 8 প্লাস 6 মানে 14 মাইনাস করবো আমরা এখান থেকে, ঠিক আছে? তো 38 মাইনাস 14, ঠিক আছে? 38 মাইনাস 14 করলে কী হয়? তোমাদের হচ্ছে 4, আর এখানে হচ্ছে তোমাদের 2, ওকে। আচ্ছা, অনলি টিভি কতজনের কাছে আছে? অনলি টিভি দেখো, আমরা দেখতে পাচ্ছি 20 জনের কাছে আমাদের ওভারঅল টিভি আছে। তার মধ্যে আমরা এটাও দেখতে পাচ্ছি যে এখানে 2 জনের কাছে টিভি আছে এবং 8 জনের কাছে টিভি আর কার আছে, এখানে টিভি আর এসি আছে। মানে এদেরও আমরা ধরবো, কারণ এদের কাছে টিভি তো আছেই। এদেরকে যদি মাইনাস করে দাও 8 প্লাস 2 মানে 10, তাহলে 20 মাইনাস 10, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি 10 জন এমন আছে যাদের কাছে অনলি টিভি আছে, ঠিক আছে? আর অনলি তুমি করে দাও কার, অনলি কার কতজনের কাছে আছে? 10 জনের কাছে ওভারঅল কার আছে, ঠিক আছে? তার মধ্যে আমি দেখতে পাচ্ছি 6 জন প্লাস 2 জন, এখানে দেখো এই যে কার, তার মানে 8 জন, 2 প্লাস 6, তার মানে 2 জন এমন আছে যাদের কাছে কী আছে? অনলি কার আছে, ঠিক আছে? আচ্ছা, অনলিটা তো এখানে আমি কিম্ভূত কিমাকার মতো লিখেছি, ঠিক আছে? অনলি। তো আমরা কি করব? ক্লিন অ্যান্ড ক্লিয়ার দেখতে পাচ্ছি যে আছে কজনের কাছে, কারণ এখানে বলেছে নেই কজনের কাছে। এদের কাছে ওভারঅল আছে, ঠিক আছে? ওকে, এদের কাছে আছে, এটাকে আমরা নেব না। এবার এটাকে কাটো, এইখানটা দেখো, এদের কাছে মিশ্রিত রূপে আছে কিছু না কিছু, আর এদের কাছে অনলি আছে। যেমন এই 24 জনের কাছে অনলি এসি আছে, এখানে অনলি টিভি আছে, এখানে অনলি কার আছে। এদের কাছে অনলি আছে আর এদের কাছে কিছু না কিছু আছে। তাহলে টোটাল আছে কতজনের কাছে? দেখো 8 আর 2 10 আর 6 16, এই জায়গায় তুমি দেখো এখানে কত হচ্ছে তোমাদের 16, আর এখানে তোমাদের 24 প্লাস 10 34 প্লাস 2 মানে 36, এই জায়গায় তোমাদের কত হচ্ছে? টোটাল 36। তাহলে টোটাল দেখো 36 প্লাস 16, তাই না? আছে কিছু না কিছু আছে, আমি আছে বলে লিখে দিচ্ছি।
আছে কিছু না কিছু, দে আর হ্যাভস আর হ্যাভ নটস। যারা মার্কসের থিওরি পড়েছো, জানো, মনে আছে হয়তো, ঠিক আছে, মার্কসের যে থিওরি আছে তাতে হ্যাভস অ্যান্ড হ্যাভ নটসের কথা আছে। তো 16 + 36 এদের কাছে আছে, এরা হচ্ছে বড় লোক, এদের কাছে আছে। আসলে গরিব লোক বড় লোক বলে কিছু হয় না, কারণ তুমি যখন মারা যাবে, এনিবডি, নট তুমি, আমিও, তখন যা নিয়েছো সব দিয়ে যেতে হবে। এমনকি তোমার বডিটা, মানুষের কাছে সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে তার দেহ, সেটাও দিয়ে যেতে হবে। ঠিক আছে, ঠিক আছে। তো 6 আর 6 তোমাদের 2, 3 একে 4 একে 5। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমরা যে 52 জনের কাছে আছে। এখানে বলেছে নেই কতজনের কাছে, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। ও সরি, জাস্ট আমি দেখো কীরকম এলো। 6 আর 6 12, 2, 3 একে 4 একে 5। আচ্ছা আচ্ছা, দেখো 52 জনের টোটাল 52 জন ছিল, আর এখানেও দেখো টোটাল 52 জনই হয়েছে। আমার হিসেবে কোনো ভুল যায়নি তো? হয় অনেক সময় সিলি মিস্টেক্স। 8 আর 2 10 আর 6 16, আর এখানে তোমাদের 24 আর 10 34, আর 2 হচ্ছে তোমাদের 36। হ্যাঁ ঠিকই তো আছে, 16 + 36, হ্যাঁ 26, মানে 36, আর 6 হচ্ছে তোমাদের 42, আর 10 52। হ্যাঁ, তার মানে টোটাল 52 জনই ছিল, আর টোটাল 52 জনের কাছেই জিনিসপত্র আছে। তার মানে অ্যাকচুয়ালি অ্যান্সার আমাদের হবে 0। অর্থাৎ নেই এমন ব্যক্তি নেই, এমন ব্যক্তি কেউ নেই যার কাছে কোনোটাই নেই। তার কাছে সবার কাছেই কিছু না কিছু আছে। অ্যান্সার উইল বি 0। অর্থাৎ এমন ব্যক্তিই নেই যার কাছে কিছু না কিছু নেই। তো দেখো খুব ভালো প্রশ্ন কিন্তু, ঠিক আছে, খুবই ভালো প্রশ্ন। দেখো খুব ক্যালকুলেটিভ প্রশ্ন। অ্যাকচুয়ালি ক্যালকুলেশন কিছুই নেই। তোমরা কি এই যোগ ভাগ গুণ বিয়োগগুলো মুখোমুখি করতে পারবে না? অবশ্যই পারবে, ঠিক আছে। সো অ্যান্সার উইল বি 0। এমন কোনো ব্যক্তিই নেই যার কাছে কিছু না কিছু নেই। চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কী বলেছে। বলেছে 300 জন ব্যক্তির মধ্যে 80 জনের কাছে কুলার এবং এসি দুটোই আছে, 72 জনের কাছে এসি এবং ফ্যান দুটোই আছে, 152 জনের কাছে ফ্যান এবং কুলার দুটোই আছে, 59 জনের কাছে তিনটেই আছে। আচ্ছা, 3 জনের কাছে এসি আছে, 74, দেখো কেবলমাত্র বলেছে কিন্তু বলেনি শুধু এসি। এখানে বলেনি 3 জনের কাছে এসি আছে, বলেছে 3 জনের কাছে কেবলমাত্র এসি আছে। 74 জনের কাছে কেবলমাত্র কুলার আছে, 10 জনের কাছে কেবলমাত্র ফ্যান আছে। তাহলে কতজন ব্যক্তি যাদের কাছে দুটো বস্তু আছে? দেখো একটা জিনিস বলি তোমাদের, তাহলে তোমরা বেটার বুঝতে পারবে। ধরো সাপোজ এখানে একটা সার্কেল আছে, আর ধরো সাপোজ এখানে একটা সার্কেল আছে, ঠিক আছে। আমরা ধরো সাপোজ এখানে তোমাদের বলা আছে 300 বারে লেখা আছে, আর ভেতরে তোমাদের 80 লেখা আছে। এই দুটোর মানে আলাদা হয়। এটার মানে হচ্ছে এই 300 যেটা বারে লিখেছে, এটার মানে হচ্ছে এই পুরো সার্কেলটার ভ্যালু হচ্ছে তোমাদের 300। আর এই পুরো সার্কেলটা, ধরো সাপোজ এই সার্কেলটা তোমাদের নির্দেশ করছে, ধরো সাপোজ নির্দেশ করছে পেনকে, PEN পেন। আর এই সার্কেলটা ধরো নির্দেশ করছে তোমাদের রাবারকে, ঠিক আছে, রাবার। তো এই পুরো সার্কেলটা হচ্ছে 300-র ভ্যালু, যেটা টোটাল পেন। তার মধ্যে এই যে 80, এটা হচ্ছে অনলি পেন, ঠিক আছে। তাহলে তুমি বলো এই টোটাল সার্কেলে যদি 300 হয়, এইটুকু যদি 80 হয়, তাহলে বাকিটুকু কত হবে? এটা তোমাদের 220 হবে না, ঠিক আছে। আর রবারে ধরো লেখা আছে 400, তাহলে বলো এই পুরো সার্কেলটা তোমাদের 400, তার মধ্যে এখান থেকে এইটুকু তাহলে কত হবে? যদি এইটুকু হচ্ছে তোমাদের 220 হয়, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 400 থেকে এটা বিয়োগ যাবে। সো তোমাদের 280, 80 80, হ্যাঁ 180, কী হবে তোমাদের? 180, ঠিক আছে, বুঝতে পারলে আশা করি। অতএব তোমরা বুঝতে পারছো যে বাইরে লিখলে সেটাকে টোটাল সার্কেলটাকে বোঝানো হয়, আর ভেতরে ফ্র্যাকশনে লিখলে কোনো একটা নির্দিষ্ট পার্টকে বোঝানো হচ্ছে। এটা ভেন ডায়াগ্রাম লেখা ডিরেক্টলি নিয়ম। এবার তুমি তোমার স্টাইল মতো লিখতে পারো, ঠিক আছে। আমার এক স্টুডেন্ট ছিল যে সার্কেল করতো না, যে এরকম করতো, অর্থাৎ বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গুল ইউজ করতো। অনেকে ও রেক্ট্যাঙ্গেলও ইউজ করতো, কারণ ও বলতো স্যার আমার সার্কেলের প্রবলেম হয়। তোমরা চাইলে করতে পারো, কোনো ব্যাপার নেই, কিন্তু ব্যাপারটা এক রাখতে হবে তোমাদের, ঠিক আছে। নিজস্ব স্টাইলে করতে পারো, ঠিক আছে, বুঝে করা। এবার কি বলছে দেখো, বলছে যে তোমাদের 300 জন টোটাল ব্যক্তি আছে, তার মধ্যে 80 জনের কাছে কুলার অ্যান্ড এসি দুটোই আছে, আর 72 জনের কাছে আমি লিখে নিই তোমাদের কুলার প্লাস এসি, ঠিক আছে। কতজনের কাছে আছে? 80, ঠিক আছে। তারপর কি বলছে? এসি প্লাস ফ্যান, সেটা কতজনের কাছে আছে তোমাদের? 72, এটা 80, এটা 72। আচ্ছা, আর ফ্যান অ্যান্ড কুলার, ফ্যান প্লাস কুলার, সেটা কত? 152, 152 জনের কাছে আছে, ক্লিয়ার। আর কি বলেছে? বলছে 30 জনের কাছে কেবলমাত্র এসি আছে। এটা আমরা ভেন ডায়াগ্রামসে এঁকেই তোমাদের করব, ঠিক আছে, এই হচ্ছে ভেন ডায়াগ্রাম। আচ্ছা, আমি একটা কাজ করছি, আমি প্রত্যেকটা পার্টকে না তোমাদের
আচ্ছা, একটা পার্টকে অন্তত কালার করি, কারণ সেটা এক্ষুনি কাজে লাগবে। এই পার্টটাকে কালার করে দিলাম। দেখো কেন কালার করলাম একটু পরে বুঝতে পারবে কী বলছে। আর আমি কালো কালি নিয়ে নিই। এবার কী বলছে দেখো, বলছে যে 59 জনের কাছে এখন 3টেই আছে। এখন বলেছে, দেখো এখানে বলেছে কী বলেছে, এই যে বলেছে 59 জনের কাছে 3টেই আছে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। অর্থাৎ এসি, কুলার অ্যান্ড ফ্যান 3টেই আছে, এমন কজন ব্যক্তি আছে? 59। তো এখানে লেখো, এই যে আমাদের মাঝখানে যেটা আমি হলুদ করে দিয়েছি, দেখো 3টে সার্কেলের মধ্যেই আছে, এটা হচ্ছে আমাদের 59কে ডিনোট করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 59কে ডিনোট করবে। ওকে, আর কি বলছে দেখ, এবার ওপর দিকে তাকাও। বলছে 3 জনের কাছে কেবলমাত্র 30 জনের কাছে কেবলমাত্র এসি আছে। তো 30 কোনটা হবে? এইটা যদি আমি এসি সার্কেল ধরে নিই, এইটা আমি 30 দেবো। কেবলমাত্র বললে ভেতরের পার্টে লিখবে, বাইরে লিখলে টোটাল এসিটাকে বোঝাতো। আচ্ছা, 74 জনের কাছে কুলার আছে, এটাকে আমি কুলার ধরছি। দেখো কেবলমাত্র বলেছে, এখানে 74 হবে আমার, ইন্টারসেকশন পয়েন্ট ছাড়া। আর এখানে তোমাদের বলেছে ফ্যান আছে কতজনের কাছে? 10 জনের কাছে, এটাকে আমি ফ্যান বলে ধরছি। কেবলমাত্র বলেছে, এখানে আমাদের 10 হবে। সি প্লাস এ মানে এসি এবং কুলার টোটাল 80। ঠিক আছে, তাই তুমি আমাকে একটা জিনিস বলো যে এসি এবং কুলার টোটাল 80, মানে এই যে এসি আর কুলারের মধ্যে কমন পার্ট কোনটা? এই পার্টটা, এই টোটাল পার্টটা 59কে ধরেই, কিন্তু এই যেটা আমি তোমাকে বোল্ড করে দিচ্ছি, এই 59কে ধরেই। ঠিক আছে, এই পুরো পার্টটা হচ্ছে তোমাদের 80। ঠিক আছে, তাহলে তার মধ্যে একটা পার্ট 59, তাহলে এই পার্টটা কত হবে? 21। ইয়েস। তারপর দেখো এসি এবং ফ্যান 72, এসি অ্যান্ড ফ্যান, তার মানে এই পার্টটা, এই পুরো পার্টটা। ঠিক আছে, এই পুরো পার্টটা যেখানে আমি তোমার দাগ দিচ্ছি, একটা হচ্ছে তোমাদের 59, আর এই টোটালটার ভ্যালু কত বলেছে তোমাদের? 72। রাইট, তাহলে এইটুকু কত হবে তোমাদের? 13 হবে। ঠিক আছে, তারপর দেখো এদিকে এসো, এখানে কি বলছে দেখো, বলছে ফ্যান এবং তোমাদের কার নাকি ফ্যান এবং তোমাদের কী ছিল? সিতে কুলার। আচ্ছা, ফ্যান এবং কুলার, দেখো ভুলে যাচ্ছি, সেটা কোনটা? সেটা হচ্ছে এই পুরো পার্টটাই 59 প্লাস এখানে যেটা লেখা আছে, 59 প্লাস এখানে যেটা লেখা আছে, এই পুরো পার্টটার ভ্যালু কত হবে তোমাদের? বলেছে কত দেখো, 152। রে বাবা। ঠিক আছে, এইটুকু কত হবে তোমাদের? 9 আর 5 14, মানে 93। ঠিক আছে, এবার তোমাদের বলেছে কতজন ব্যক্তি আছে যাদের কাছে কেবলমাত্র দুটো বস্তু আছে। ভালো করে দেখো, কেবলমাত্র দুটো বস্তু, 21 প্লাস 13 প্লাস 93, 21 প্লাস 13 প্লাস 93, এরাই হচ্ছে সেই ব্যক্তি যারা কেবলমাত্র দুটো করে প্রোডাক্ট ব্যবহার করে। ভালো করে বুঝবে, এই 80 যদি তুমি টোটাল নাও, তাহলে 21 এবং 59 চলে আসছে। এই সার্কেলটাকে দেখো, কিন্তু এই 59 তো 3টেই ব্যবহার করে। এখানে তো বলেছে কেবলমাত্র দুটো, কেবলমাত্র দুটো সার্কেল হচ্ছে এই 21, কেবলমাত্র দুটো সার্কেল হচ্ছে 93, কেবলমাত্র দুটো সার্কেল হচ্ছে এই 13। ঠিক আছে, তো এখানে কী করো তুমি? প্লেন কী করো তুমি? 21 প্লাস 93 প্লাস 13 যোগ করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। কত উত্তর হবে? 3 আর 3 6, আর 1 7, 9 আর 10 আর 2 তোমাদের 12, 127 জন। এটাই আমার উত্তর হবে এখানে, এটাই আমার অ্যান্সার হবে। ঠিক আছে, আমি তোমাদের বোঝাচ্ছি বলে টাইম লাগছে, সো আমার বোঝানোর ওপর কেউ যাবে না। দয়া করে কেউ বোকার মতো লিখবে না, স্যার এতক্ষণ টাইম লাগবে। এতক্ষণ টাইম লাগবেটা কেন? ও তো তোমরা নিজেরা করবে খাতায়, প্র্যাকটিস হয়ে গেলে তো 10 সেকেন্ডে। শর্টকাট চাইছো তো, চলো শর্টকাট দেখিয়ে দিই। এটাই শর্টকাট, এখান থেকেই বেরোবে, কিন্তু তোমরা আবার বলবে স্যার শর্টকাট দাও। তো শর্টকাটটা কী হবে? কিছুই নয়, এইটা করে দাও, শর্টকাট বেরিয়ে যাবে। কী হবে এটা করলে? দেখো বলে দিই কী হবে। বেসিক্যালি শর্টকাট হচ্ছে তোমাদের, তোমরা 80 থেকে 51 বাদ দাও, কত পাচ্ছ? 21। তোমরা 152 থেকে 59, এটা 59কে বাদ দাও, কত পাচ্ছ? 93। তোমরা 72 থেকে 59কে বাদ দাও, কত পাচ্ছ তোমরা? 13। এই তিনটেকে যোগ করো, 127 আসবে। এটাই আমার উত্তর হবে। শুধু এইটুকু করবে, বলো কতক্ষণ লাগবে? 10 সেকেন্ডে হবে না? জাস্ট এইটুকু, এই যে এইটুকুই তো করেছি আমি, 10 সেকেন্ডে হবে না বলো? ঠিক আছে, কিন্তু এইটুকু কেন করবো আমরা, সেটার জন্য এই পুরোটা তোমাদের বোঝালাম। ট্রিক হচ্ছে 10 সেকেন্ডের হয়, কিন্তু ট্রিকের পেছনে যে কনসেপ্ট থাকে সেটা 8 ঘন্টা 1 ঘন্টার হয়। তো এই তোমাদের কনসেপ্ট এ পাশে, এ হচ্ছে তোমাদের ট্রিক। চলো পরের প্রশ্ন।
এটা সিজিএল মেন্সে পড়া প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। দেখো কি বলছে, একটি বিদ্যালয়ে দুটি বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে, একটি বিদ্যালয়ে হবে দুটি বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে, গণিত এবং ইংরেজি। 12% ছাত্র পরীক্ষায় অনুপস্থিত থাকলো, অর্থাৎ টোটাল যদি 100 হয় তার মানে 80% প্রেজেন্ট আছে। দুটো পরীক্ষাতে ফেল করা, অর্থাৎ গণিতে এবং ইংরেজিতে উভয় পরীক্ষাতেই ফেল করেছে অপেক্ষা, আচ্ছা গণিতের দুটো পরীক্ষাতে ফেল করা ছাত্র অপেক্ষা দুটো পরীক্ষাতে পাশ করা ছাত্র সংখ্যা 3 গুণ, মানে ফেল করা ছাত্র যদি 1 হয়, পাশ করা ছাত্র হবে তার 3 গুণ মানে 3। ঠিক আছে, ওকে, ক্লিয়ার হলো? আচ্ছা, এবার বলছে কেবলমাত্র গণিতে যারা পাশ করলো তারা দুটো বিষয়ে পাশ করা ছাত্রের 45.45%। 45.45% মানে কি? যারা এটা জানো না তাদের জন্য আগে এটা ক্লিয়ার করি। 45.45%, যারা এটা জানো না তার জন্য এটা ক্লিয়ার করি। 45.45% কথার মানে হচ্ছে, ঠিক আছে, 5/11 কেন হলো দেখো, কারণ হচ্ছে 1/11 ইকুয়াল টু আমাদের 9.09%, আর 9.09%কে 5 গুণ করলে আমরা পাই এইটা, তাহলে এদিকে যদি 5 গুণ করলে ওটা পাই, তাহলে এর সঙ্গে আমরা 5 গুণ করে দেবো, দ্যাট মিনস 5/11 হয়ে যাবে। ইয়েস অন্য, বুঝছো কি বুঝছো না বলো? ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাই না? তো আমরা দেখতে পাচ্ছি 45.45%, এটা মানে হচ্ছে আমাদের 5/11, এই হচ্ছে আমাদের মিনিং দাঁড়াচ্ছে। ওকে, এবার কি বলছে দেখো, এবার তোমাদের বলছে যে কি বলছে, কোথায় গেল, হ্যাঁ, দুটি পরীক্ষাতে ফেল করা ছাত্র অপেক্ষা দুটি পরীক্ষাতে পাশ করা ছাত্র সংখ্যা হচ্ছে 3 গুণ। আমরা ধরে নিচ্ছি ফেল 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 স্টুডেন্ট হচ্ছে তোমাদের এফ জন, ঠিক আছে, এফ ফর ফেল, ফেল স্টুডেন্ট কত, এফ জন। ওকে, তাহলে তুমি বলো পাস ইকুয়াল টু আমাদের কি হবে, 3F হবে, তাই না? ফেল যদি আমাদের এফ হয়, পাস হবে তার 3 গুণ, বলেই দিয়েছে দুটো পরীক্ষাতে ফেল করা ছাত্র হবে পাস করা ছাত্র সংখ্যা 3 গুণ। ঠিক আছে, এবার উভয় পরীক্ষাতে পাস করেছে, আমরা ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমাদের ম্যাথে পাসের তোমাদের সার্কেল টোটালটা, আর এটা হচ্ছে আমাদের ইংরেজি পাসের সার্কেল, ই ফর ইংলিশ। এবার এটা ম্যাথে টোটাল পাস, এটা ইংলিশে টোটাল পাস, তাহলে এই জায়গাটা হচ্ছে ম্যাথ আর ইংলিশ বোথ পাস, এটা এখানে কত হবে তোমাদের 3F হবে, এইটুকু আমাদের কী হবে 3F। চলো লিখে ফেলো এখানে, ওকে, এখানে লেখো তোমাদের 3F, এইটুকু আমাদের 3F হলো। ঠিক আছে, কারণ আমরা দেখতেই পাচ্ছি এখানে বলেছে পাস আমাদের 3F, ঠিক আছে, ফেল আমাদের F। ওকে, এরপর কী বলেছে, কেবলমাত্র যারা গণিতে পাস করলো, দেখো বলা আছে কি বলা আছে, কেবলমাত্র গণিতে যারা পাশ করলো তারা দুটো বিষয়ে পাশ করা ছাত্রের 45.45%। তাহলে দুটো বিষয়ে পাশ করা ছাত্র কজন, 3F, তার 5/11 হচ্ছে এইখানটা বসবে, কোনখানটা বসবে, এই জায়গাটা বসবে। আমি যদি একটু তোমাদের কালার করে দেখাই তাহলে তোমার বেটার বুঝতে পারবে কোনখানটা বসবে, এই জায়গাটা বসবে, এই জায়গাটা আমি হলুদ করেছি জাস্ট, ঠিক আছে, এইখানটা তোমাদের ওইটা বসবে। তো চলো বসানো যাক, এখানে তোমাদের কি বসবে, কারসাটা সরিয়ে দিই, এই জায়গায় তোমাদের বসবে যে 3F আছে, ঠিক আছে, যে 3F আছে, ঠিক আছে, তার 5/11 এখানে তোমাদের বসবে, কত হবে তোমাদের 15F/11, ঠিক আছে, 15F/11 এই আমাদের বসবে। ওকে, আশা করি বুঝতে পারছো, এটা একটু কালো কালিতে করলে ভালো হতো, চলো করি যখন ফেলেছি। এবার কি বলছে দেখো, এবার বলছে যদি মোট ছাত্র সংখ্যা 29 কেবলমাত্র ইংরেজিতে পাশ করে থাকে, আমি বলেছি কেবলমাত্র বললে তাই ফাঁকা স্থানে হবে, অর্থাৎ 29%। তো তোমাকে বলছে তাহলে কত শতাংশ ছাত্র গণিতে পাশ করেছে, দেখো বলেনি কেবলমাত্র গণিতে, বলেছে ওভারঅল, তাহলে টোটাল আমরা দেখতে পাচ্ছি কত আমাদের, ঠিক আছে, টোটাল স্টুডেন্ট আমাদের কত, ও আমরা তো জানি না, আমরা 100 ধরে নিচ্ছি, টোটাল স্টুডেন্ট 100। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাবসেন্ট আছে আমাদের কতজন, 12 জন, ওপরে দেখো বলা আছে, ঠিক আছে, অ্যাবসেন্ট আছে কতজন আমাদের, 12 জন। ওকে, তুমি বলো আমাদের অ্যাবসেন্ট যদি 12 জন থাকে, টোটাল যদি তোমাদের 100 হয়, তাহলে প্রেজেন্ট আছে কতজন, 88, ঠিক আছে,
এই 88 থেকে ভালো করে বুঝবে, এই 88 থেকে আমরা দেখতেই পাচ্ছি যে এই 88-এর মানে কি? এই 88 মানে যারা ম্যাথে পাশ করেছে, যারা উভয় বিষয়ে পাশ করেছে, যারা ইংলিশে পাশ করেছে আর যারা ফেল করেছে। কারণ পাশ ফেল তো যারা পরীক্ষা দিয়েছে তাদের ওপর বেস করেই হয়। তাহলে এই 88 যদি পরীক্ষা দেয়, তাহলে এই যারা ম্যাথে পাশ করেছে শুধু, যারা শুধু ইংলিশে পাশ করেছে আর যারা উভয় বিষয়ে পাশ করেছে প্লাস যারা ফেল করেছে, তাদেরকে নিয়েই এই 88 তৈরি হবে। তাহলে আমরা এখন কী করবো? এই 88টাকে জাস্ট তৈরি করব। তো চলো একটা কাজ করা যাক, 88টাকে তৈরি করা যাক। কী নিয়ে 88 তৈরি হবে? 15f/100, সরি 15f/11 প্লাস 3f প্লাস 29 প্লাস f, এই সব কটাকে নিয়ে আমার তৈরি হবে 88। ঠিক আছে, এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো, তুমি দেখবে যে f এর ভ্যালু আমার চলে আসছে আমার 11। ঠিক আছে, করে দেখে নিও f এর ভ্যালু আমার কত চলে আসবে? 11। ঠিক আছে, যদি f এর ভ্যালু আমার 11 আসে, তুমি বলো এই পুরো সার্কেলটা, এই যে এখানে আমি যেটা করেছি 15f/11, এটা ভ্যালু আমাদের কত আসবে? 15 আসবে। এই টোটালটা আমাদের কী আসবে? 15 আসবে। ঠিক আছে, আর এই 3fটা আমাদের কত চলে আসবে? 33 চলে আসবে, কারণ f এর ভ্যালু আমরা 11 করব। এটা আমাদের কত চলে আসবে? 33। ওকে, এবার তোমাদের কি বলছে? তোমাদের বলেছে কত শতাংশ গণিতে পাশ করলো, মানে শুধু গণিতে পাশ করেছে এবং গণিত এবং ইংলিশ পাশ করেছে, দুটোকেই নিতে হবে। কারণ বলেনি শুধু গণিতে, বলেছে কত শতাংশ গণিতে পাশ করলো। তাহলে শুধু গণিতে পাশ করেছে তোমাদের 15 জন। ওকে, আর ম্যাথ এবং ইংলিশ উভয়ে পাশ করেছে তোমাদের 33 জন। তাহলে আমাদের অ্যান্সার হবে তোমাদের 48, এত পার্সেন্ট। ঠিক আছে, এত পার্সেন্টই হবে 48, মানে এত পার্সেন্ট, কারণ আমরা টোটাল তো আমরা 100 ধরেছি, তো 100-এ 48 মানে 48%ই অ্যান্সার হবে। এটাই আমাদের উত্তর হবে। বলো বুঝলে কিনা? ক্লিয়ার হলো? চল পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কী বলছে। বলছে যে মোট 400 জন ছাত্রের যারা কেবল ইংরেজিতে পাশ করেছে, তাদের দ্বিগুণ সংখ্যক ছাত্র কেবল গণিতে পাশ করেছে। মানে আমরা ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমাদের গণিত, এটা হচ্ছে আমাদের ইংলিশ। তো ইংলিশে যদি x জন পাশ করে থাকে, গণিতে পাশ করবে তাহলে 2x জন, কারণ বলা আছে কেবলমাত্র যারা ইংরেজিতে পাশ করেছে তাদের দ্বিগুণ গণিতে পাশ করেছে। যদি আমি বাইরে লিখতাম তাহলে কেবলমাত্র সংখ্যা মানে কথাটা দিতাম না। যদি বলা থাকতো যারা ইংরেজিতে পাশ করেছে, তাহলে এইখানে লিখতাম x, আর যদি বলা থাকতো যারা গণিতে পাশ করেছে, এইখানে লিখতাম আমি 2x। কিন্তু যেহেতু কেবলমাত্র জুড়ে দিয়েছে, তো আমি এই ভেতরে লিখবো ইন্টারসেকশন পয়েন্টগুলো ছাড়া। এই পয়েন্টটা হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট। মানে কি? মানে এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা, এই যে স্পেসটা, এই স্পেসটা দুটোর মধ্যেই আছে। এটা ম্যাথের মধ্যে আছে, ইংলিশের মধ্যেও আছে। কেবলমাত্র মানে হচ্ছে শুধু ম্যাথ, যেটা হচ্ছে এইটুকু। কেবলমাত্র ইংলিশ মানে হচ্ছে শুধু এইটুকু। ঠিক আছে, তো এটা x হলে এটা 2x হবে। তারপর কি বলছে? উভয় বিষয়ে পাশ করা ছাত্র সংখ্যা কোনো বিষয়ে পাশ না করা ছাত্র সংখ্যার 1/3 মানে কি? উভয় বিষয়ে পাশ করা ছাত্র সংখ্যা কোনটা? এই জায়গাটা। এখানে যদি আমরা লিখি y, ঠিক আছে, এটা আমাকে লিখতে হবে 2y, যারা 3y, জাস্ট যারা ফেল করেছে, ফেল, তাদেরকে আমরা কি লিখতে হবে? 3y। কেন? কারণ বোথ পাশকে আমি ধরছি y। ঠিক আছে, ওকে। তাহলে 1/3 হলো কিনা বলো? ফেল করা যদি 3y হয়, তাহলে 1/3 হচ্ছে y, ওই জন্য আমি লিখছি এখানে 3y, এখানে y লিখছি। এবার কি বলছে? যদি 25 জন ছাত্র উভয় বিষয়ে পাশ করে থাকে, মানে এই y এর ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে? 25। তাহলে y এর ভ্যালু যদি 25 হয়, এটা আমাদের 75 হবে। বার করে রাখলাম, লাগবে কিনা জানি না। বলছে তাহলে কেবলমাত্র ইংরেজিতে পাশ করেছে কতজন? আচ্ছা, কেবলমাত্র ইংরেজিতে কতজন পাশ করেছে? এটা যদি 25 হয়, এটা আমাদের হবে কত? 75। ওকে, আচ্ছা, টোটাল আমাদের কতজন আছে? 400 জন আছে। ঠিক আছে, 400 জনের মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ? ভালো করে দেখো, তুমি দেখতে পাচ্ছ যে 75 জন ফেলিওর আছেন। ঠিক আছে, টোটাল যে 400 জন আছে, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি 75 জন কি আছে? ফেলিওর আছে। ঠিক আছে, তো 400 থেকে যদি আমি 75 বাদ দিই, আমি পেয়ে যাব যারা পাস করেছে তাদেরটা পেয়ে যাব। তো আমি এখানে কী দেখতে পাচ্ছি? যে তোমাদের 325, তাই না? 400 থেকে যদি আমি 75কে বাদ দিই, আমি কি পেয়ে যাব? যারা পাস করেছে যে কোনো বিষয়, শুধু ম্যাথ শুধু ইংলিশ বোথ, টোটাল পাসটা পেয়ে যাব। সেটা কত আমার হবে? 325, তাই না? কারণ 75 জন তো ফেল করেছে, বাকিরা পাস করেছে 325। ওকে, আচ্ছা, এই 325-এর মধ্যে কি কি আছে? শুধু ম্যাথ, শুধু ইংলিশ, আর হচ্ছে ওয়াই। আর ওয়াই এর ভ্যালু আমার এখানে দেওয়াই আছে 25। ঠিক আছে,
ওয়াইয়ের ভ্যালু আমার কী দেওয়া আছে 25, তো আমি এই ওয়াই তুলে দিয়ে 25 লিখতেই পারি। তো আমি এখানে ওয়াইয়ের ভ্যালু কী করে দিচ্ছি তোমাদের 25, ওয়াই ভ্যালু 25 দেওয়া আছে। ওকে, আচ্ছা এবার দেখো তাহলে এই ওয়াইয়ের ভ্যালু আমি লিখছি 25, তাহলে তুমি বলো যে 2x প্লাস এক্স প্লাস 25 মানে ওয়াই, এটা ইকুয়াল টু আমার হবে 325। কেন হবে বুঝতে পারছো? যদি না বুঝতে পারো আরেকবার লিখে তোমাদের আরেকবার বোঝাই, ভালো করে বোঝো কেন এটা হচ্ছে। কারণ এই 325ই তো তোমাদের পাস করেছে, এই হচ্ছে ম্যাথে পাস, এই হচ্ছে ইংলিশে পাস, এই হচ্ছে উভয় বিষয়ে পাস, এই তিনটেই তো আছে, এই তিনটে মিলেই 325 হবে। তাহলে ম্যাথে পাস 2x, ইংলিশে পাস x, আর উভয় বিষয়ে পাস হচ্ছে তোমাদের 25, যেটা ওখানে ওয়াই লেখা ছিল। কত হবে তোমাদের 325। ঠিক আছে, তাহলে তুমি বলো 3x এর ভ্যালু তোমাদের কত হচ্ছে 300, তাহলে x এর ভ্যালু আমার কী হচ্ছে 100। আচ্ছা পরের প্রশ্নটা দেখো, বলেছে একটি মেলায় এগরোল এবং মোগলাই এবং চাউমিন বিক্রি হচ্ছে। খুবই ভালো প্রশ্ন, ঠিক আছে। তো 85 জন লোক ওই মেলায় ঢুকলো, 20 জন লোক তিনটেই কেনে এবং খায়। ঠিক আছে, তো এগরোল এবং মোগলাই এবং চাউমিন বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ। ওকে, তো 85 জন লোক আছে, তো টোটাল আমি যদি লিখি যে টোটাল ওই মেলাতে কতজন লোক ঢুকেছে, তুমি বলবে 85 জন লোক ঢুকেছে। এই 85 জনের মধ্যে তুমি দেখতে পাচ্ছ 20 জন লোক তিনটেই কেনে। ঠিক আছে, আর বলছে 55 জন লোক তিনটের মধ্যে কমপক্ষে দুটো কেনে। দেখো কমপক্ষে কথার মানে কি বলো তো, মানে হচ্ছে অন্তত দুটো তো তারা কিনেইছে, আবার তিনটেও কিনতে পারে। ভালো করে বুঝবে, কমপক্ষে এই যে একটা কথা দিয়েছে না কমপক্ষে, এটা খুব ইম্পর্টেন্ট কথা। কমপক্ষে কথার মানে হচ্ছে, ঠিক আছে, কমপক্ষে কথার মানে হচ্ছে অন্তত দুটো তারা কিনেছে, কিন্তু তিনটেও তারা কিনতে পারে। তো এই কমপক্ষের মধ্যে কিন্তু যারা দুটো কিনেছে তারাও ইনক্লুড আছে, ঠিক আছে, যারা তিনটে কিনেছে তারাও ইনক্লুড আছে, কিন্তু যারা একটা কিনেছে তারা কিন্তু ইনক্লুড নেই। কারণ কমপক্ষে দুটো কথার মানে হচ্ছে দুইয়ের নিচে নামবে না, দুইয়ের ওপরে থাকতে পারে। ভালো করে বুঝবে প্রত্যেকটা জিনিস। এখানে এই যে তোমাদের আমি সেট থিওরি করাচ্ছি, এই সেট থিওরিতে কথা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। কী বলেছে, যদি কেউ বলে যে ক্লাসে কমপক্ষে 100 জন আছে, তার মানে 100 জনের নিচে তো নেই, 100 জনের ওপরে থাকতে পারে। তেমনই তিনটে আইটেম আছে, তার মধ্যে দুটো আইটেম অন্তত এরা কিনেইছে, আর তিনটেও এরা কিনতে পারে। আবার ওপরে দেখো বলা আছে যে 20 জন তিনটেই কেনে, তার মানে এই 20 জন এই 55 জনের মধ্যে কিন্তু আছে। ঠিক আছে, কারণ যারা তিনটে কিনেছে তারা তো দুটো কিনেইছে, শোন তারা তো কমপক্ষের মধ্যে ঢুকেই যাবে। ইয়েস, আশা করি বুঝতে পারছো। তাহলে তুমি বলো দুটো কিনেছে কজন, 55 থেকে 20 বাদ দাও, অর্থাৎ 35 জন দুটো কিনেছে। তা আমরা পেয়ে গেলাম অনলি দুটো কিনেছে কজন, এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি, অনলি দুটো কজন কিনেছে আর অনলি তিনটে কজন কিনেছে, এটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। অনলি দুটো কিনেছে 35 জন, আর অনলি তিনটে কিনেছে 20 জন, কারণ ওখানে বলাই আছে 20 জন তিনটেই কেনে। এই যে হর্ষই তয়সী দন্তান্ন টয়কার হর্ষই তিনটেই কেনে, তার মানে কেবলমাত্র তিনটে কেনে। ঠিক আছে, তিনটেই কেনে এর মানে হচ্ছে কেবলমাত্র তিনটে কেনে, দুটো তো কেনে না এরা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। নেক্সট বলছে যদি প্রতিটি খাদ্যের দাম 1 টাকা করে, তাহলে তুমি বলো এখানে টোটাল খাদ্য কতটা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ওই তো 55। ঠিক আছে, টোটাল খাদ্য বুঝতে পারছো আশা করি 55টা হচ্ছে। ঠিক আছে, এবার প্রত্যেকটা খাদ্যের দাম তোমাকে কি বলেছে 1 টাকা করে। তাহলে বলো যারা, ভালো করে বোঝো, যারা দুটো কিনেছে তাদের ক্ষেত্রে 2 টাকা করে দাম পড়বে। ঠিক আছে, এক একটা মানে এক একটা যে প্লেট আছে তার দাম 1 টাকা করে একজন পিছু। এরা তো দুটো প্লেট খেয়েছে, তাহলে 35 × 2 পড়বে, মানে এখানে তোমার হবে 70 টাকা। ঠিক আছে, আর এরা তো তিনটে খেয়েছে, তাহলে 3 × 60 হবে এখানে। ঠিক আছে, তো টোটাল তুমি কি দেখতে পাচ্ছ যে টোটাল তোমাদের এখানে কত টাকা আসছে, দেখো 130 টাকা আসছে। তাহলে অথচ অঙ্কে বলেছে দেখো 145 টাকা। এই দেখো অঙ্কে কি বলেছে 145, তাহলে এই 145 হলো কী করে? তার মানে আরও কয়েকজন আছে যারা একটা করে খেয়েছে। তেমন ব্যক্তি কজন আছে যারা একটা করে খেয়েছে? দেখো 145 থেকে তুমি যদি 130 বাদ দাও, তুমি কি দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ 15 টাকা হচ্ছে। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ 15 টাকা হচ্ছে, মানে এরা এই যে 15 টাকা কাদের জন্য ব্যয় হয়েছে, যারা একটা প্লেট খেয়েছে। যারা কটা প্লেট খেয়েছে, একটা, দুটো প্লেট খায়নি, এরা একটা প্লেট খেয়েছে। তাহলে এক একটা প্লেটের দাম 1 টাকা করে, ওই জন্য 1 টাকা ইন্টু 1 টাকা, মানে 1টা ইন্টু 1 টাকা ইকুয়াল টু তোমাদের 15 জন। ঠিক আছে, অর্থাৎ টোটাল এখানে যে 15 টাকা হয়েছে সেটা 15 জন খেয়েছে। 15, আশা করি বুঝতে পারছো যে এক একজনের পিছু, এক একজন পিছু 1 টাকা করে লাগছে। তার মানে এই 15 টাকা ব্যয় কেন হয়েছে, কারণ 15 জন একটা করে প্লেট খেয়েছে, তো একটা প্লেটের দাম 1 টাকা, তো 15 × 1, ওই জন্য কী হয়েছে তোমাদের এখানে
হ্যাঁ 15 × 1, তো তোমাদের এখানে কী হয়েছে, তোমাদের 15 এসেছে, এখানে 15 × 1 হবে, ঠিক আছে, এখানে 15 × 1 তোমাদের 15 টাকা হয়েছে। ওকে, ওকে এইভাবে এটা 1 টাকা এসছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 15 জন একটা করে প্লেট খেয়েছে। তাহলে আমরা উপরে লিখে দিচ্ছি এখানে এই জায়গায় তোমাদের একটা করে প্লেট কজন খেয়েছে, 15 জন, ঠিক আছে। তোমাদের কি বলেছে দেখো, বলেছে কতজন ব্যক্তি আছে যারা কোনোটাই কেনেনি এবং খায়নি। তো তুমি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি যে 55 জন এবং 15 জন এরা কিছু না কিছু খেয়েছে। এরা কতজন টোটাল দেখতে পাচ্ছ যে 5 5 10 20 অর্থাৎ 70, তাই না? তা টোটাল 85 জনের মধ্যে আমি দেখতে পাচ্ছি 70 জন হ্যাঁ কিছু না কিছু খেয়েছে। তাহলে বাকি যারা বাকি, ঠিক আছে, বাকি যারা তারা খায়নি, তারা কতজন হবে, 85 - 70, ঠিক আছে। অ্যান্সার উইল বি হিয়ার 15, ঠিক আছে। এরা কোনোটাই কেনেনি এবং খায়নি। ক্লিয়ার হলো? খুবই ভালো প্রশ্ন কিন্তু। অনলি একটা প্লেট, এই যে এখানে আমি বলেছি এই যে এটা হচ্ছে অনলি একটা কজন খেয়েছে ওটা অনলি লিখে দিই, অনলি, ঠিক আছে। অনলি একটা খেয়েছে 15 জন, অনলি দুটো খেয়েছে 35 জন, অনলি তিনটে খেয়েছে 20 জন, ঠিক আছে। এখানে ওই জন্য 15 × 1 হয়েছে 15 টাকা, 35 × 2 হচ্ছে 70 টাকা, এখানে তোমাদের করে দেবো 15 × 1, তাহলে তোমরা বেটার বুঝতে পারবে। এখানে হচ্ছে তোমাদের 15 টাকা, ঠিক আছে। এইভাবে নিয়েই কিন্তু টোটাল তোমাদের কী হয়েছে, 145 টাকা হয়েছে, ঠিক আছে, যেটা আমি নিচে করেছি 145 টাকা হয়েছে। ওকে, ওকে, আশা করি বুঝতে পারছো টোটাল, ঠিক আছে। বুঝতে পারলে আশা করি, একদম ভেঙে বললাম। চলো পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, একটি নার্সারি স্কুলের 50 জন ছাত্র ভর্তি হলো। কিছু ছাত্র কেবলমাত্র ইংরেজিতে কথা বলে, কিছু ছাত্র কেবলমাত্র হিন্দিতে কথা বলে। 10 জন ছাত্র ইংরাজি ও হিন্দি ভাষায় কথা বলতে পারে, অর্থাৎ এরা ইংরাজি এবং হিন্দি, ইংরাজি প্লাস হিন্দি উভয় ভাষায় কথা বলে। কারা? এই 10 জন, ঠিক আছে, 10 জন। আর বলছে যদি 21 জন ইংরাজিতে কথা বলতে পারে, তাহলে তুমি বলো যদি 21 জন টোটাল ইংরাজিতে কথা বলে, ঠিক আছে, এই 21 জনের মধ্যে আবার 10 জন আছে যারা ইংরাজি এবং হিন্দি উভয়তেই কথা বলে। কারণ তোমাদের বলেছি একটু আগে যে কেবলমাত্র না বলা থাকলে ভাববে না ওটা শুধুমাত্র কেবলমাত্র আছে। ওখানে ওপর দিকে তাকাও, কি বলা আছে, 21 জন ছাত্র ইংরাজিতে কথা বলতে পারে, বলা নেই কেবলমাত্র কথা বলতে পারে। তাহলে আমরা এই ইংরাজি হিন্দিকে ধরতাম না, ঠিক আছে। তো 21 জন ছাত্র যদি ইংরাজি এবং হিন্দি এবং ইংরাজিতেই কথা বলতে পারে, তার মানে আমরা বলতে পারি যে অনলি ইংলিশে কথা বলতে পারে কতজন আছে, 21 - 10, এই 11 জন অনলি ইংলিশে কথা বলে। কিসে? অনলি ইংলিশ, এখানে লিখে দিচ্ছি আমি অনলি ইংলিশ, ঠিক আছে। কতজন? এই 11 জন। এরা কি করে? এরা অনলি ইংলিশে কথা বলে। ভালো করে বুঝবে। এখানে বলা আছে, আচ্ছা তোমাদের একটা কাজ করি, বরঞ্চ এইভাবে না করিয়ে তোমাদের আমি বরঞ্চ ভেন ডায়াগ্রাম এঁকে করাই, তাহলে বেটার বুঝতে পারবে, তাই না? চলো, এটা মুখে মুখে করা যায়, ডিরেক্টলি করা যায়। এই হচ্ছে তোমাদের ভেন ডায়াগ্রামের ইংরাজি সার্কেল, এই হচ্ছে তোমাদের ভেন ডায়াগ্রামের হিন্দি সার্কেল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ইংলিশ আর দিস ওয়ান ইজ হিন্দি। তো বলছে যে ইংলিশে কথা বলতে পারে কতজন বলেছে, 21 জন বলেছে, দেখো বলা আছে, ঠিক আছে। আর হিন্দিতে কিছুই বলা নেই, কিন্তু ইংলিশ আর হিন্দি উভয়তে কথা বলতে পারে, যেটা হচ্ছে এইখানে থাকে এই সার্কেলটা। এই সার্কেলটা কত বলা আছে দেখতে পাচ্ছ তোমাদের, বলা আছে 10 জন। তাহলে তুমি বলো এরা টোটালটা ইংলিশে কথা বলে, যার মধ্যে এই পার্টটুকু হচ্ছে 10, তাহলে এটুকু কত আমাদের 11, ঠিক আছে। আর এখানে তোমাদের হিন্দির ভাষাটা রয়েছে এই জায়গায়। তুমি দেখতে পাচ্ছ টোটাল হচ্ছে তোমাদের 50 জন, ভালো করে দেখো উপরে রয়েছে টোটাল তোমাদের 50 টোটাল তোমাদের 50, ওকে। তো এই 50-র মধ্যে আমরা দেখতে পাচ্ছি 21 + 10 মানে 31 জন, 21 + 10 31 জন, এরা বাদ চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকলো কজন দেখতে পাচ্ছি 29, ঠিক আছে। তো আমরা ক্লিয়ারলি বলতে পারি যে 29 জন হচ্ছে তোমাদের অনলি হিন্দি, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের 50 হচ্ছে টোটাল, আমি লিখে দিচ্ছি তোমাদের 50 হচ্ছে টোটাল। তার মধ্যে এরা হচ্ছে, এর মধ্যে দুটো পার্ট আছে। কি কি পার্ট আছে? অনলি ইংলিশ আছে, অনলি আছে, প্লাস এর মধ্যে কি আছে, একটা গ্রুপ আছে ইংলিশ এবং হিন্দিতে কথা বলতে পারে, এই গ্রুপটা আছে, ইংলিশ প্লাস হিন্দি, এই গ্রুপটা আছে, ঠিক আছে। তো এই 31-এর মধ্যে সবটাই ঢুকে যাচ্ছে, অনলি ইংলিশও ঢুকে যাচ্ছে, ইংলিশ এবং হিন্দি এরাও ঢুকে যাচ্ছে। তাহলে বাকিটা কি হবে? অনলি হিন্দি হবে।
এরা হচ্ছে অনলি হিন্দি, ঠিক আছে, এরা হচ্ছে কি তোমাদের অনলি হিন্দি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এবার প্রশ্নে কি বলেছে, বলেছে তাহলে কতজন ছাত্র, দেখো উপরে প্রশ্ন দেখো কি বলেছে, প্রশ্ন খুব ভালো প্রশ্ন বলেছে, বলছে কতজন ছাত্র হিন্দিতে কথা বলতে পারে। তো দেখো এই 29 জনও হিন্দিতে কথা বলে, এরা অনলি হিন্দি, আর এরা হিন্দি এবং ইংলিশে কথা বলে, তার মানে এই দুটোকে যোগ করলে আমরা পেয়ে যাবো, সেটা কত হবে তোমাদের 39। এরা হচ্ছে হিন্দিতে কথা বলে, অনলি হিন্দি বলেনি কিন্তু, হিন্দি বলেছে। আর পরেরটা দেখো বলেছে কি কতজন ছাত্র কেবলমাত্র হিন্দিতে কথা বলে, অনলি হিন্দি কি হবে, একটু আগেই তোমাদের লিখে দিয়েছি, অনলি হিন্দি হবে তোমাদের 29 জন। ঠিক আছে, তারপর কি বলেছে কতজন ছাত্র কেবলমাত্র ইংলিশে কথা বলতে পারে, অনলি ইংলিশ হচ্ছে তোমাদের 11 জন। এটাই আমাদের উত্তর হবে। ঠিক আছে, এটা তোমাদের আরএস আগরওয়াল থেকে তোলা এই প্রশ্নটা। ওকে, তো অ্যান্সার বেরিয়ে গেল। চলো পরেরটাতে। আচ্ছা, এই অঙ্কটা একটু জটিল অঙ্ক, আগেরগুলোর থেকে একটু জটিল, ঠিক আছে, তো একটু ভালো করে শুনবে। আমি তোমাদের এখানে 3টে ধরনের জামার কথা বলা হয়েছে, নিজেরা পড়ে একবার ট্রাই করো। ঠিক আছে, আমি ততক্ষণ এই ফিগারটা আঁকি, তারপর আমি তোমাদের বলে দিচ্ছি কি বলা আছে। দেখো 3 ধরনের জামার কথা বলা হয়েছে, দেখো নীল, লাল এবং তোমাদের বলা হয়েছে কালো। ঠিক আছে, তো নীল আমার ফেভারিট কালার, মানে ওয়ান অফ দ্য ফেভারিট কালার। ঠিক আছে, আগে অনলি নীল আমার ফেভারিট কালার ছিল, এখন আর সেটা নেই, এখন সাদাও আমার ফেভারিট কালার হয়ে গেছে। যাই হোক, তো টোটাল তুমি দেখতে পাচ্ছ 125 জন বালক আছে, টোটাল একদম প্রথম লাইনে তোমাদের পরিষ্কার বলা আছে 125 জন বালক তোমাদের রয়েছে, যাদেরকে বিভিন্ন রঙের জামা পরানো হয়। তো বলছে 40 জনকে নীল রঙের জামা পরানো হয়েছে, তো এটাকে আমি নীল ধরে নিচ্ছি, আমি লিখে দিচ্ছি নীল। এরা কতজন, এরা হচ্ছে তোমাদের 40 জন। ঠিক আছে, অনলি নীল বলা নেই, ওই জন্য আমি 40কে বারে লিখছি, ভেতরে লিখলে এই জায়গাটায় লিখলে হতো অনলি নীল। ঠিক আছে, এবার বলছে রেড, লাল। ঠিক আছে, আমি লাল বলে লিখছি, লাল কতজনকে, 30 জনকে লাল। ঠিক আছে, আর কি বলছে, এবং 20 জনকে কালো, তো কালো কতজনকে কালো, 20 জনকে কালো। অনলি বলেনি, ওই জন্য এগুলো সব বারে লিখেছে। এবার কি বলছে দেখো, এবারে তোমাদের একটু অন্য কালি ইউজ করি। হ্যাঁ, তো কি বলছে, বলছে যে 10 জনকে নীল ও লাল, এবং লাল দুটোই পরানো হয়েছে। তো একটা কাজ করি, আমি এগুলো না পাশে লিখি, কারণ পরে আমার ক্যালকুলেট করতে সুবিধা হয়। ঠিক আছে, তো এখানে আমি লিখছি নীল প্লাস লাল, এটা কতজন বলা আছে 10 জন, তো নীল প্লাস লাল হচ্ছে আমার 10। ঠিক আছে, নেক্সট কি বলা হয়েছে দেখো, নেক্সট তোমাদের বলা হয়েছে লাল এবং কালো, এরকম লিখে নেবে, পরীক্ষার সময় সুবিধা হয়। এটাকে ভেন্ডাগ্রাম ছাড়াও করা যায়, লাল এবং কালো তোমাদের বোঝাবো বলে হয়তো ভেন্ডাগ্রামে করব, আমি নিজে করলে ভেন্ডাগ্রাম ছাড়াই করতাম। কতজন তোমাদের 12 জন। ঠিক আছে, আর তোমাদের কি বলা হয়েছে নীল এবং কালো। ওকে, লেখো এই নীলের ওপরে লেখো নীলটাকে, নীল ও কালো, কারণ কোথায় লিখছি ইম্পর্টেন্ট নয়, অঙ্কটা সলভ করাই হচ্ছে মেন ব্যাপার। নীল এবং কালো কতজন, দেখতে পাচ্ছ তোমাদের 5 জন। ওকে, নেক্সট বলছে 3 জনকে 3টি রঙের জামাই পরানো হয়েছে। ওকে, অল 3, 3টি রঙের জামা, তো এইটা এখানে বসবে, এই 3 জনকে যে 3টি রঙের জামা পরানো হয়েছে, এটা হচ্ছে এই মাঝখানে। কেন মাঝখানে বসবে বলো তো, এই যে যেখানে আমি 3 বসাচ্ছি, ভালো করে খেয়াল করো, এই জায়গাটা, এখানে আমি 3 বসাচ্ছি, কেন বসাচ্ছি, কারণ এটা হচ্ছে দেখো 3টে ক্ষেত্রেই কমন, এই যে জায়গাটা আমি করলাম, এই যে জায়গাটা যেটাকে আমি কালো করে ব্ল্যাক করে দিচ্ছি, এই জায়গাটা হচ্ছে 3টে ক্ষেত্রেই কমন, দেখো এই জায়গাটা 3টের জন্যই কমন, তো এখানে আমি 3টা বসিয়ে দিলাম, এটা আমি লিখলাম না আর। ঠিক আছে, এবার দেখো তোমাকে কি বলছে, এবার এখানে তাকাও, তোমাকে বলছে নীল এবং কালো 5টা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার নিরেল সার্কেল, আমি এটা তোমাদের একবার কার্সার দিয়ে দেখাই, জাস্ট এ মিনিট, লেট মি কানেক্ট দ্য কার্সার। ইয়েস, হ্যাঁ, তো এইটা হচ্ছে পুরোটা তোমাদের নীলের সার্কেল, আর এইটা হচ্ছে পুরোটা তোমাদের লালের সার্কেল। তার মধ্যে কমন কোন পার্টটা, এই পার্টটা, এই পার্টে কতজন আছে দেখো, নীল আর নীল এবং লাল, নীল এবং লাল কতজন আছে দেখো 10 জন, নীল আর কালোটা পরে নিচ্ছি, নীল এবং লালটা দেখো, নীল এবং লালে কত আছে 10 জন, তার মধ্যে এখানে 3 জন আছে, তাহলে উপরের পার্টটা কতজন থাকবে 7 জন, কারণ টোটাল সার্কেলটা হচ্ছে 10। এই যেটুকু পয়েন্ট নীল আর লালের মধ্যে ইন্টারসেক্ট করেছে, এই পুরো সার্কেলটা হচ্ছে তোমাদের 10-এর সার্কেল, তার মধ্যে এইটুকু যদি 3 হয়, তাহলে এটা কত হবে তোমাদের, বুঝতে পারছো 7 হবে। তো এখানে তুমি কি বসাও, 7 বসাও, সিম্পলি এখানে তুমি বসাও 7, জাস্ট এখানে তুমি কি বসাও 7। ঠিক আছে, এখানে তুমি 7 বসাও। ওকে, এবার দেখো পরেরটা কি বলছে, এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, কেটে দাও এটা।
এবার ওপরটা দেখো, নীল এবং কালো হচ্ছে তোমাদের 5টা, তাহলে নীল আর কালো সাইকেল কোনটা, আবার তোমাদের কার সাথে দেখাই, নীল আর কালো, নীল আর কালো সাইকেল কোনটা, এইটা বোথ নীল আর কালো, মানে যেখানে নীল আর কালো ইন্টারসেক্ট করে, এই টোটালটা হচ্ছে তোমাদের 5, তাই না? তার মধ্যে এটুকু 3, তার মানে এটা কত হবে, 2 হবে। এই যেখানে আমি কারসার রেখেছি সেটা তোমাদের কত হবে, সেটুকু তোমাদের পার্ট 2 হবে, কারণ টোটালটা তোমাদের 5, ঠিক আছে? তাহলে কারসার রেখেছি যেখানে সেটা আমাদের কী হবে, তোমাদের 2 হবে। ওকে, এখানে তুমি দেখো কি 2। ওকে, আর বাকিটা পড়ে থাকবে তোমার লাল এবং কালো, সেটা পুরোটা তোমাদের 12, তাহলে এইটুকু তোমাদের কত হবে, 9 হবে। ঠিক আছে, ওকে। এবার তুমি একটা জিনিস ভাবো, এই টোটাল সার্কেলটা হচ্ছে তোমাদের 40-এর, তার মধ্যে এই 3টে পার্ট, 7 আর 3 10 আর 2 12 হয়ে গেছে, তাহলে এই বাকি পার্টটা কত হবে, বাকি পার্টটা তোমাদের 28 হবে কি হবে না বলো? এই টোটালটা তোমাদের কত, 40, এখানে তোমাদের 7 আর 3 10 আর 2 12, তাহলে এই বাকি পার্টটুকু কত হবে তোমাদের 28, তাই না? কারণ 28 আর তোমাদের 2 হচ্ছে 30 আর 10 হচ্ছে তোমাদের 40, তো এই বাকি পার্টটুকু, এই পার্টটুকু আমাদের কী হবে, আমাদের হবে 28। ঠিক আছে, সিমিলারলি এই বাকি পার্টটুকু কী হবে, কোন বাকি পার্টটুকু, এই বাকি পার্টটুকু দেখো, 7 আর 3 10 আর 9 19, ঠিক আছে? তাহলে 30 থেকে 19 বাদ দাও, কত হবে তোমাদের, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে 11। ওকে, আচ্ছা, এরপরে দেখো এখানে তোমাদের কি রয়েছে, এইটা হচ্ছে তোমাদের 5, 5 আর 9 14, তাহলে 20 থেকে 14 বাদ দাও, তাহলে এখানে কি থাকবে তোমাদের 6। ঠিক আছে, দেখো সব হয়ে গেল আমাদের। এবার অঙ্কে কি বলেছে দেখো, বলেছে যে কতজন বালক আছে যাদের এই 3টি রঙের কোনো জামাই পরানো হয়নি, এমন কতজন বালক আছে। চলো এটাকে আমি একটু অন্য কালিতে করে দিই, এটা আমাদের লাস্ট স্টেজ এই অঙ্কটার। জাস্ট দেখো এই অঙ্কগুলো কী হয়, বোঝাতে গেলে টাইম লাগে, কিন্তু তুমি বলো এখানে কি কোনো ইকুয়েশন বা ক্যালকুলেশন বা কোনো গুণ ভাগ যোগ বিয়োগ কিছু করেছি না, তো এইগুলো বোঝাতে গেলে টাইম লাগে, আমার বোঝানোর উপর বেস করে ভাববে না যে অঙ্কগুলো করতে প্রচুর টাইম লাগে, কারণ এগুলো মুখে মুখে সলভ হয়ে যায়। ঠিক আছে, তো 3জনকে 3টি জামাই পরানো হয়েছে, তো বলেছে কতজন বালক আছে যাদেরকে 3টি রঙের কোনো জামাই পরানো হয় না। আগে দেখো কতজন বালক ছিল, টোটাল আমি দেখতে পাচ্ছি 125 জন বালক ছিল। ঠিক আছে, তো কতজনকে জামা পরানো হয়েছে দেখো ক্লিয়ারলি দেখো, এখানে রয়েছে তোমাদের 7 আর 3 10 আর 2 12, 12 আর 6 তোমাদের 12 আর 6 তোমাদের 18, 18 আর তোমাদের কোনটা নেই, ধরো 18 আর 10 তো হচ্ছে তোমাদের 28, এক কমলো মানে 27, 27 আর 1 28, 28 আর 10 হচ্ছে 38, 38 আর 28 কত হয়, 38 আর 8 হচ্ছে তোমাদের 46, 46 আর 20 হচ্ছে তোমাদের 66, তো টোটাল 66 জনকে কি করা হয়েছে, তোমাদের জামা কাপড় পরানো হয়েছে। ঠিক আছে, তাহলে বলো কতজন আছে যাদের জামা কাপড় পরানো হয়নি, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 125 মাইনাস 67, এটা করলে অ্যান্সার বেরিয়ে যাবে। তো করো, এখানে কত হচ্ছে তোমাদের 9, 6 আর 1 7 মানে 5, তো এতজনকে জামা কাপড় পরানো হয়নি, তো অ্যান্সার উইল বি দিস, এটা আমার উত্তর হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তো উইদাউট এনি পেন অ্যান্ড পেপার উই কুড সলভ দিস। ঠিক আছে, কোনো পেন অ্যান্ড পেপার ছাড়াই কিন্তু এটাকে সলভ করা যায়। ওকে, থ্যাংক ইউ। নিচে পিডিএফ আছে, ডাউনলোড করে নিও, নেক্সট দিন তোমাদের এর বাকি পার্টটা আসবে। থ্যাংক ইউ।